রাষ্ট্রপতি তার একটা বিশেষ ক্ষমতা বলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিল যে এই সরকার অবৈধ বা এটা কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এটা অবৈধ ঘোষণা করে দিল। ঘোষণা করে যে আগের সরকার যেটা ছিল সেটাই। এই বৈঠকে বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান অর্থাৎ পুরো সশস্ত্র বাহিনী একযোগে অংশগ্রহণ করেছে। এই যে সেনাবাহিনী যে রূপে আসছে, এই রূপে ছাড় পাবে না। এদের অনেকে তোমার মতো জিএম কাদেরকে রিমান্ডে 17 দিন পিটানো দরকার। জিএম কাদের, বাংলাদেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তোমার মৃত্যুদণ্ড হবে। জিএম কাদের তোমার ফাঁসির দাবিতে 1 কোটি মানুষ রাস্তায় স্লোগান দিবে, কারণ জিএম কাদেরের মতো নেতা জুতার বাড়ি খাবার যোগ্য, রাজনীতি করার যোগ্য নয় তারা। জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে? জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, দিতে হবে? আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনে করবেন? এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন, তিনি সময় অপেক্ষা করছেন এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, কয়েকদিনের মধ্যে অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হবে। পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আব্দুল্লাহর চাপে তারেক রহমান এবার লাইনে এসেছেন। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য। দর্শক, আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের মধ্যে যে নতুন রাজনৈতিক দলটা হয়েছে, এই দলটাকে বলা হয় কিংস পার্টি। আর এই কিংস পার্টিরা যা ইচ্ছা তাই করতেছে, কারণ তাদের পিছনে আছে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তাদেরকে সর্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদেরকে যা ইচ্ছা তাই করতে বলা হয়েছে, এমন কথাই বলতেছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা। দর্শক, হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে একটি মন্তব্য করার পর সাজ্জিদ আলম, হান্নান মাসুদ সহ যারা প্রধান সমন্বয়ক আছে তারা কিন্তু একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে। আর যে পোস্টগুলো দেখে বর্তমান সময়ে জনগণরা আবার একটা উত্তেজিত অবস্থায় উপনীত হয়েছে। কিন্তু দর্শক, আসলে এর পিছনে মূল কারণটা কি? আর এই বাংলাদেশের এইরকম একটা অবস্থায় সেনা প্রধানকে নিয়ে বক্তব্য দেওয়া বা সেনা প্রধানকে নিয়ে কথা বলার কতটুকু যুক্তিসঙ্গত, সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যদি আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট কিছু প্রতিবেদন দেখানো হয়েছে। সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব। আপনাদের শুরু করি। আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন। কোথায় আছেন আমি জানি, কিন্তু সেটাই বলবো না। বুঝতেই পারছেন, সুরক্ষার কারণে সেটা বলা যাবে না। এখন তিনি সময় অপেক্ষা করছেন। আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন, 7 মাস 7.5 মাস, তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, কয়েকদিনের মধ্যে অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ, যেখানে আবার সূর্যোদয় আবার নতুন করে হবে। গতকাল রাত থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেনারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছু ঢাকায় পৌঁছেছেন, কিছু মাঝপথে রয়েছেন, কিছু রওনা হচ্ছেন। আশা করা যাচ্ছে আজকে রাত থেকে ফুল দমে অ্যাকশন শুরু হয়ে যাবে এবং সব থেকে বড় যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজ অথবা কাল যে কোনো দিন সেনাবাহিনী ওয়াকারুজ্জামান জেনারেল তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্টগুলো বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়ে নিয়েছে। কোনো বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না, কিন্তু বিমান নামতে পারবে। যাত্রীরা যারা আসবেন তারা নির্বিঘ্নে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। এই যে আগামী 2 দিন এই যে চলবে, এই আন্দাজটা সাজ্জিদ, হাসনাত, এই যত ল্যাজমোটা সমন্বয় ছিল না, সব পেয়ে গেছিল। এইটুকু খবর পাওয়া গেছে সাজ্জিদ এবং হাসনাত এই দুজনে তাদের পরিবার সহ পলাতক। গতকাল রাত থেকে পলাতক, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাদের বাড়ির লোকেরা কোথায়, তারা কোথায়? দেশ তো এইটুকু, দেশ ছেড়ে তো বেরোতে পারবে না। যেখানেই লুকিয়ে থাকুক সে ধরা পড়বেই। আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমানই করতে পারছেন। যাই হোক, এরপর সেনাকর্তা, আমি কেন বলছি এগুলো, যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি করে হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে। তবে আপনি বুঝবেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে পুনঃস্থাপিত হবেন কি করে।
এই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে দেওয়া আছে ইউএস এবং ভারতে। সেই প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন আমাদের ওয়াকারুজ্জামান। এবার সেনাবাহিনী হাতে ক্ষমতা নিলে সেনাপ্রধান ক্ষমতা হস্তান্তর করবেন কাকে? না, রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তখন সরকারিভাবে তার ক্ষমতা বলে এমার্জেন্সি চালু করবেন, জারি করবেন। এমার্জেন্সি জারি করার পর তারপরেতে একটা আইন করে দিয়ে বিশেষ আইন ক্ষমতা, তার ক্ষমতা বলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার চেয়ারে বসিয়ে দেবেন। এই জিয়াম কাদের একটা অসুস্থ বাক প্রতিবন্ধী পাগল। এই জিয়াম কাদের বলছিল যে আওয়ামী লীগ হচ্ছে একটা গাড়ি, গাড়ির ড্রাইভার খারাপ হলে ড্রাইভার শেষ করা যায়, কিন্তু গাড়ি তো ফেলে দেওয়া যায় না। জিয়াম কাদের, ওই বেটা হিন্দুত্ববাদের দালাল জিয়াম কাদের, তোকে বলছি আওয়ামী লীগের যে গাড়িটা, ওই গাড়ির ইঞ্জিন খারাপ, বডি খারাপ, নাট খারাপ, বল্টু খারাপ, সিটও খারাপ এবং সেসিসও খারাপ। এটা পুরো গাড়িটাই একটা ধ্বংসলীলার গাড়ি। বেটা ওই গাড়িতে যদি এই ক্লাসের ড্রাইভারও বসে, সেই গাড়ি অটোমেটিক বাস্ট হয়ে যাবে রাস্তায়। অতএব জিয়াম কাদের তাল বাহানা বন্ধ করে তাবলিগ জামাতের চিল্লায় যাও। যদি আল্লাহরে ভয় করো, তুমি আর জীবনে রাজনীতি করো না। জিয়াম কাদের, তোমার রং আর রোশন আরশাদের রং এদেশের প্রত্যেকটা জনগণ দেখেছে। 15 বছর তোমরা হাসিনার সাথে ক্ষমতার ভাগাভাগি, হালুয়া রুটির ভাগাভাগির রাজনীতি করেছো। তোমাদের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য এদেশের মানুষ আশা করে না। এই জিয়াম কাদের একটা অসুস্থ বাক প্রতিবন্ধী পাগল। এই পাগলের বাচ্চা দামি নির্বাচনের আগে ভারত থেকে চুক্তি করে আসছে, আইসা বলতেছে যে আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিব না। জিয়াম কাদের, তুমি ভারতের অনুমতি ছাড়া একটা বক্তব্য দিতে পারো না, আর তুমি আইসা আমাদেরকে রাজনীতির সবক দিচ্ছ। তুমি আবার জাতীয় নেতা। যাক, এরশাদ যদিও স্বৈরাচার হয়, প্রেসিডেন্ট এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেছে, বেচারা কিন্তু বেরিবারটা নির্মাণ করছে হোসেন মোহাম্মদ এরশাদ, অনেক উন্নয়ন কাজ করছে এবং তিনি বেপদ্দাশীল মেয়েদের নাবির ভিতরে আলকাতরা রুলছে এরশাদ। এই কাজগুলো তার ভালো ছিল, হয়তোবা এই ভালো কাজের উসিলে আল্লাহ এরশাদকে মাফ করতেও পারে। কিন্তু জিয়াম কাদের, তোমারে আল্লাহ মাফ করবে না তওবা না করলে। তুমি ফেরাউন, তুমি জিয়াম কাদের, তুমি শেখ হাসিনার সাথে বৈশা এই গণতন্ত্রকে ধ্বংস করলা, এই দেশটাকে ধ্বংস করলা। এরপরে এসে তুমি আমাদেরকে বলতেছো আওয়ামী লীগ একটা গাড়ি, আওয়ামী লীগের ড্রাইভার পরিবর্তন করলে আওয়ামী লীগের নতুন গাড়িটা নতুনভাবে নতুন ড্রাইভারের নেতৃত্ব চলবে। তো তুমি বলো যে আমারে বসাই দেন ওই গাড়িতে, আমি চালাই। আর মিয়া তুমিও তো শহীদ স্যার রাতের বটর অংশীদার জিয়াম কাদের। ওই জিয়াম কাদের তুমিও তো দামি নির্বাচনের অংশীদার। মিয়া লজ্জা করে না মিয়া কথা বলো যে তোমার মতো জিয়াম কাদেরকে রিমান্ডে 17 দিন পিটানো দরকার। হাসিনার থেকে কতশো কোটি টাকা তুমি খাইছো এদেশে মানুষের গণতন্ত্র হত্যার জন্য। জিয়াম কাদের, বাংলাদেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তোমার মৃত্যুদণ্ড হবে। জিয়াম কাদের, তোমার ফাঁসির দাবিতে 1 কোটি মানুষ রাস্তায় স্লোগান দিবে। রংপুরের মাটিতে তোমার রাস্তাটা গুটিয়ে দেওয়া হবে। রংপুরের মানুষ, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আর দেশপ্রেমিক হয়ে থাকেন, জিয়াম কাদেরের বংশকে জুতার বাড়ি দিয়ে রংপুর থেকে উৎখাত করেন। জিয়াম কাদেররা হচ্ছে ইসরায়েলের নেতানিয়াহুর অংশীদারিত্ব। জিয়াম কাদেররা নরেন্দ্র মোদীর পাহারাদার। জিয়াম কাদেররা বৎসর খুনি হাসিনার লেজর ভিত্তিক শয়তান। জিয়াম কাদেরদেরও রাজনীতি করার কোনো অধিকার নেই। হ্যাঁ, জাতীয় পার্টি যেহেতু এরশাদের দল, জাতীয় পার্টিতে ভালো লোক যদি আসে মোস্ট ওয়েলকাম। তবে জিয়াম কাদেরের মতো এরকম হিন্দুত্ববাদের প্রোডাক্টকে আর বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না, কারণ এরা হচ্ছে আবু জেহেলের চাইতো হিংস্র। তাহলে আমি মনে করি জাতীয় পার্টি যারা করেন, আপনাদের তো আবার ভালো ভালো অভ্যাস আছে, মাঝে মাঝে আপনাদের কেন্দ্রীয় নেতাদের জুতা দিয়ে পিটান। জাতীয় পার্টির ভাইরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হন আর আল্লাহরে ভয় করেন, অন্তত 2-1টা বাড়ি জিয়াম কাদেরের গালে বসাই দেন, বাংলার মানুষ আপনাদের বাহবা দিবে। এই রংপুরের মানুষ জিয়াম কাদেরকে যদি 2-1টা জুতার বাড়ি দেন, এতে মহামারী অশুদ্ধ হবে না, কারণ জিয়াম কাদেরের মতো নেতা জুতার বাড়ি খাওয়ার যোগ্য, রাজনীতি করার যোগ্য নয়। তারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো দালালের বিপক্ষে কথা বলবো, জালেমদের বিরুদ্ধে কথা বলবো, দেশপ্রেমিক বিপ্লবী জনতার পক্ষে থাকবো, স্বাধীনতার পক্ষে থাকবো, মুসলমানের ধর্মীয় আকীদায় বিশ্বাস করবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে থাকবো, কোনো রাম, কোনো বাম, কোনো দেশদ্রোহী শয়তানের রক্তচক্ষুকে ভয় করবো না। এই আমি একটা হকার, আবারও আপনাদের সামনে বলি, আমি কিন্তু ছোট, আমার কলিজা অনেক বড় করে দিছে আল্লাহ। কারণ আল্লাহ বলছে সত্য বলতে গেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট লাগে না, সত্য উচ্চারণ করতে লাগে আল্লাহর ভয় আর ইমানের চেতনা, সে দুটাই আমার ভিতর আছে। আবারও বলবো, এই বাংলার মুসলমান আর ঘুমিয়ে থাকবেন না, বাঁচলে গাজী, মরলে শহীদ। আমরাই আগামী দিনে নেতৃত্ব দিব আল্লাহর উপর ঈমান রেখে। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে জিয়াম কাদেরের ধ্বংস কামনা করে আজকে বিদায় নিলাম। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আব্দুল্লাহদের জাস্ট ফেসবুক স্ট্যাটাস, এতে যে জনরোষে জনাব সেনাপ্রধান পড়েছেন, যে চাপে পড়েছেন, তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা নড়াচড়া না দিলে এই কাজ তিনি করতেন না। পিনাকি ভট্টাচার্যদের তৎপরতার যে কি নজিরবিহীন ফলাফল হতে পারে আমরা হাতে নাতে দেখেছি। যে চরম প্রতাপশালী যে প্রধান উপদেষ্টাকে ধমকের সুরে কথা বলেন, ডক্টর ইউনূস বলেন মাননীয় প্রধান উপদেষ্টা বলতে পারেন না, তিনিও চুপসে গেছেন। সেনাপ্রধান এখন চারদিকে দৌড়ঝাঁপ শুরু করেছেন নিজেকে বাঁচানোর জন্য। কখনো জুলকারনাইন সাহের, কখনো তাসনিম খলিল, আবার জুলকারনাইন সাহের কি করবেন বুঝে উঠতে পারছেন না, কতটুকু তাকে প্রোটেক্ট করবেন। আবার কখনো বিএনপির ইউটিউবারদের পিছনে দৌড়ান, কখনো ডাক্তার জাহিদকে ধরেন, কখনো ফাহাম আব্দুল সালাম, কিন্তু কাজ হয় না।
জনগণ পিনাকি হাসনাদের পাশে এবং সেনাপ্রধানকে নেতিবাচকভাবে দেখা শুরু করেছে। দেখেন, একটা রাষ্ট্রের সেনাপ্রধানের বিরুদ্ধে যদি স্লোগান হয় ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, এর চেয়ে লজ্জার কি আছে? এই ঘটনা ঘটেছে। দেশে বিদেশে প্রচন্ড চাপের মধ্যে ইমেজ সংকটে পড়েছেন ওয়াকারুজ্জামান। স্পষ্ট কারণ, তিনি আওয়ামী লীগে নিয়োগকৃত, আওয়ামী লীগের আত্মীয়, অতএব এই তকমা তো আর তিনি ঢাকতে পারবেন না। এখন তিনি নিজেকে একটু পজিটিভ কিংবা অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছেন, যাতে জনগণ তাকে কিছুটা ইতিবাচকভাবে দেখে। দেখেন, 5 আগস্টের পর যারা জুলাই যোদ্ধা আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য ওয়াকারুজ্জামান করেনি। আন্দোলনকারীদের গ্লোরিফাই করে বিশেষ কোনো বক্তব্য তিনি দেননি। কিন্তু পিনাকি হাসনাতদের তৎপরতার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের প্রশংসা করে তিনি বক্তব্য দেন এবং টুপি মাথায় না দিলেও পাঞ্জাবি পরে তিনি জুলাই যোদ্ধা বা আহতদের জন্য ইফতার মাহফিল আয়োজন করেন। এই ধরনের প্রোগ্রাম কিন্তু আগে করেননি। সেনাপ্রধান হিসাবে মানে জুলাই যোদ্ধাদের এভাবে গ্লোরিফাই করা, তাদেরকে ডেকে স্পেশাল মর্যাদা দিয়ে এভাবে ইফতার মাহফিল করা, মানে এটা তার ইমেজ পুনরুদ্ধারের জন্য তাকে করতে হয়েছে। এই গত 2-3 দিন যাবত যা ঘটেছে, মূল অবদান পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই তো হাসনাত আব্দুল্লাহ নড়ে চড়ে বসেছেন, তারপরেই জনরোষ। এই ঘটনাগুলো না ঘটলে আজকে আমরা যে ইফতার মাহফিলের দৃশ্য দেখছি, সেনাপ্রধান পাঞ্জাবি গায়ে দিয়ে সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্য দেখলাম। আমরা এটাই চাই, পরিবর্তন খুব ভালো হন, দায়িত্ব পালন করুক, আমরা এটা চাই। আমি ব্যক্তিগতভাবে বলি না যে পদত্যাগ করে চলে যেতে হবে, তবে দোষী সব সেনা অফিসারদের বিচারের আওতায় আনতে হবে, সেনাবাহিনী সংস্কার করতে হবে। প্রকৃতপক্ষে যদি বিপ্লবীদের পক্ষে অবস্থান নিতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এটা হয়, সেনাপ্রধানরা এটা এরকমই করে, ইতিহাস এটাই বলে যে তাকে নিয়োগ দেয় তার বিরুদ্ধে তিনি অভ্যুত্থান ঘটান কিংবা ভূমিকা নেন কিংবা অবস্থান নেন, জনগণের পক্ষে দাঁড়ায়। যে নিয়োগ দেয় তার বিরুদ্ধে অবস্থান, এরকম ঘটনা ঘটে। অতএব সেনাপ্রধানকে আমরা ওয়ার্মলি অ্যাকসেপ্ট করতে পারি তিনি যদি সেনাবাহিনী সংস্কার করেন, দোষীদের বিচারের আওতায় আনেন এবং আওয়ামী অফিসারদের চাকরিচ্যুত করেন। অতীতে তিনি কি করেছেন এগুলো সব মাফ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ অতীতে অনেকেই অনেক কিছু করেছে। যেমন জামাতের অনেক জেলা আমির, যার কলেজের শিক্ষক বা প্রিন্সিপাল, তারা হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ মুজিবের জিকির করেছে না, গুণগান গেয়েছে না 17 মার্চ বিভিন্ন সময়, তাতে কি তাদের রোগ নিয়ে চলে গেছে? যায়নি। এখন হাসিনা যতদিন ছিল অনেকে অনেক কিছু করেছে, এটা কোনো ব্যাপার না। চাকরি বাঁচাতে দেশে থাকতে আমরা অনেক কিছু করেছি, কিন্তু এখন ভূমিকাটা কি, দিস ইজ গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, যারা হাসিনার ক্ষমতা থাকা অবস্থায়ও সব জায়গায় মুজিববাদের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে তারা এক্সেপশনাল, তাদের সম্মান সবার উপরে। সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী ইফতার। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত 4215 জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে বা সিএমএস চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তার মধ্যে 989 জন আহতদের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে 39 জন সিএমএস ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসায় তারা ভূমিকা রেখেছে, এটা ঠিক আছে। সেনাবাহিনী তো অবশ্যই জনগণের বন্ধু, দেশের বন্ধু, জনগণের আস্থার প্রতীক, কিন্তু সমস্যাটা ব্যক্তি সেনাপ্রধানকে নিয়ে। জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী, কঠিন ঘোষণা। এই পরিবর্তনই আমরা চাই। আমি মনে করি যে আসলে যদি শেষ পর্যন্ত বিপ্লবের পক্ষে, বিপ্লবকে টেকসই করার পক্ষে সেনাপ্রধান অবস্থান নেন, তাহলে পিনাকি হাসনাত সবাই তাকে ওয়েলকাম জানাবেন। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন তাদের পাশে থাকতে হলে তো রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা যাবে না, আশা করি এটাও বুঝবেন। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ এই 2 দিন সেনাপ্রধানের উপর প্রচন্ড খুশি ছিল, তাকে ধন্যবাদ জানিয়েছে, তার পাশে আছি, উই আর অন বিহাফ অফ ওয়াকারুজ্জামান, এসব কথাবার্তা বলেছিল যে ওয়াকারুজ্জামানের উপরে আস্থা, তিনি দেশকে জঙ্গিদের হাতে রক্ষা করবেন। এই প্রচারণাগুলো আওয়ামী লীগ চালিয়েছে। কিন্তু এই যে জুলাই বিপ্লবে আহতদের পাশে থাকার নিশ্চয়তা বা তাদেরকে ডেকে যে সুন্দর দৃশ্য, এটা আওয়ামী লীগের লোকজন কষ্ট পাবে ডেফিনেটলি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন, খোঁজ খবর নেন এবং আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে সেনাবাহিনী প্রধান বলেন, আমরা কখনো মনোবল হারাবো না, মনোবল হারানোর কিছু নেই, আপনার জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি সবসময় আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, আমাদের যখন আলোচনা যে আওয়ামী লীগ আবার এভাবে রিপেট্রিয়েট হলে এই জুলাই যোদ্ধাদের ধরে ধরে ফাঁসি দিবে, মেরে ফেলবে, কিন্তু সেনাপ্রধান বলছে না, আপনাদের পাশে আছে। ভালো তো, সুন্দর দৃশ্য। চাপে পড়লে এভাবে সোজা হওয়া যায়। তিনি জানান, আহতদের সহায়তার জন্য উদ্যোক্তা ও ব্যাংকাররা এগিয়ে এসেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের জন্য টাকা খরচ করার পাশাপাশি ডিজিএফআই এসএফ আহতদের জন্য আর্থিক সহায়তা দিয়েছে, যা আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে। বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, আমরা আজ পর্যন্ত 4200 জনের আহত চিকিৎসা দিয়েছি ইত্যাদিতে। যাই হোক দর্শক, চমৎকার দৃশ্য। আমরা আরো পরিবর্তন চাই। যে 7টা দাবি পিনাকি ভট্টাচার্য উপস্থাপন করেছে। দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি? আর বর্তমান বাংলাদেশে আবারও যেরকম সাজিস আলম একটা কিন্তু পোস্ট দিয়েছে যে তারা দ্বিতীয় যুদ্ধের জন্য প্রস্তুত বা দ্বিতীয় আন্দোলন করার জন্য তারা প্রস্তুত, এই সমস্ত পোস্ট দিয়ে তারা কি সত্যি বাংলাদেশের মানুষকে আবারও এই সমস্ত পোস্ট দেখার পর আপনাদের কি মনে হচ্ছে, বাংলাদেশ কি আবারও দ্বিতীয় আন্দোলনের দিকে যাবে, নাকি আসলে এইটা রাজনীতির কোনো একটা খেল হইতে পারে? এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।